আচ্ছা, তো ভাইয়া হচ্ছে তখন ভাইয়ারা জিজ্ঞেস করতে করতে মেবি যাচ্ছিল Basically, আমি রাস্তায়। যখন এখান থেকে বের হয়েছি তখন আমি ডানে ভাই কিছুই দেখিনি। আমি আমার টার্গেট ছিল হয়তোবা সে ঢাকার উদ্দেশ্যে চলে গেছে, তো আমি তাকে এখানে পাবো বলে মনে হয় না। তো পিছনে সাইমন ছিল, সাইমন বারবার বলতেছে ভাই আপনি শুধু টানতে থাকেন, গাড়ি টানতে থাকেন। তো আমি মোটরসাইকেলে পিক আপ করছি, করতে করতে যখন আমরা পাকিজার মোড়ে, তখন আমরা ডানে যাবো না বাইরে যাবো কোনো দিশেহারা পাচ্ছি না। তো একটা টাইমে আমি স্পিড আপ করে দিই, আমি গাবতলীর উদ্দেশ্যে রওনা দিই খুব জোরে। তো দূরের থেকে দেখতেছি কোনো একটা ইন্ডিকেটার, দুটো গাড়ি দুই সাইড থেকে ইন্ডিকেটার চলতেছে। তো গাড়ির সামনে যে দেখি যে গাড়ি থেকে সাইড থেকে ধোঁয়া ধোঁয়া উঠতেছে, আর কিছু লোক গ্লাস ভেঙে ভাঙতেছে আর কি। তো তখন আমরা গাড়ি পৌঁছানোর পরে ওরা টেনে বের করলো, সাইডে আনলো। ও মানে তখনও বের করতে পারে নাই, না, তখন না, আর কি বের বের করতে করছে। পারেনি। হ্যাঁ, তো ওইখানে এসে আসলো, আসার পরে বের করলো, আমি দেখি যে উনি সেন্সলেস। তো আমি বললাম গাড়ির জায়গায় থাকুক, আপনি আগে একটা অটো রেডি করলাম, অটোকে বললাম যে আপনি ওইখানে চলে যান, হুম। ওনাকে নিয়ে হসপিটালে ইয়ে করেন। তো আমি তখন আপনারা যাওয়ার সাথে সাথে উনি আমাকে কল দেয়, হ্যাঁ, কল দিয়ে বলে আমার যে ঢাকায়- যারা আসছে তারা কি আপনাদের লোক, আপনার হাজবেন্ডকে যা Verify নিতে জন্য আসছে? phone আর দিছে। আমি বলি কি কারা, আমি তো জানি না। পরে সাইমন ফোন নিয়ে বলছে মামি আমি বলছি হ্যাঁ ওরা আমাদের লোক, আমার হাজবেন্ডকে ওনাদের হাতে হ্যান্ড ওভার করেন দ্রুত। এবং ওইখানে যারা যারা ছিল অনেক হেল্প করছে আমাদের, বিকজ অনেক ভালো সবাই। কারণ ওইখানে ওনার গাড়ি যেটা গেছে, মূল যে বিষয়টা সেটা হচ্ছে ওনার গাড়ি, আগে যে গাড়িগুলো ছিল, দুইটা গাড়ি ছিল, সেই গাড়িগুলো ফাঁকা রাস্তা বিধায় ওই গাড়িগুলো 125 বা 30 এরকম 50 পর্যন্ত গেছে স্পিড, তাদের স্পিডে গাড়ি তারা চালাচ্ছিল। তখন ভাই শুনলাম যে ভাই তাদের গাড়ি ওভারটেক করে গেছে, তারা গাড়িটাকে চোখে দেখেনি সাইড থেকে গেছে, এত স্পিডে গেছে। তো আল্লাহর অশেষ রহমতে রাস্তার মাঝখানে রিং যখন ভেঙে যায়, ভেঙে যাওয়ার পর টায়ার একসিট দিয়ে উড়ে যায়। গাড়ি আপনার 200 ফিট হবে, শুধু গাড়ি ঠেলতে আসছে, এসে আইল্যান্ডের সাথে ঘষতে ঘষতে গেছে। তো সবচেয়ে বড় বিষয় যে আল্লাহর অশেষ রহমতে গাড়ি কোনো বার্ন হওয়া ধরেনি বা কোনো সিচুয়েশন খারাপ হয়নি। ব্লাস্ট হয়ে যায় না, এই যে হ্যাঁ, এটাই। তো তুমি তখন গাড়ির ভিতরে উনি অজ্ঞান ছিল, এই আছে তখনকার এখানে সিচুয়েশন। বাট সবাই ধারণা করছিল যে গাড়ি পাল্টে খেয়ে ব্রিজের উপরে থেকে ব্রিজে পড়ে যাওয়ার হ্যাঁ সবাই এটা, ওইখানে যারা ওই যে রিক্সায় নিয়ে গেছে না ওকে, যে তখন আমি হ্যাঁ, এনামে, ও তখন আমি হচ্ছে যখন জানতে পারি যে সাইমনদের কাছে হ্যান্ড ওভার করতেছে, তখন সাইমন আমাকে বলে, আমি বলি সাইমন আমরা কি উলাইল আসবো নাকি হসপিটালে কি করবো, ওইখানে হসপিটালে নিবি না এনামে আনবি? পরে বলে এনামে নিয়ে আসতেছি, আপনার এনামে যান। পরে আমরা রিক্সা নিয়ে, আমরা তো ওইদিকে যাচ্ছিলাম, ওখান থেকে আমি বলি যে এনামে ঢুকে যান। এনামে চলে যাই, আমরা জাস্ট দাঁড়াই, এর 5 মিনিটের মাথায় হচ্ছে রিক্সা নিয়ে পৌঁছায় যায় ওকে নিয়ে। আর ভাইয়া মনে হয় দাঁড়ায় ছিল গাড়ির কাছে। আমি একাই গাড়ির কাছে দাঁড়াইছি। হ্যাঁ, আর ভাইয়া তখন গাড়ির কাছে, যেহেতু গাড়ির গ্লাস ভাঙা, গাড়ির কাছে দাঁড়িয়ে ছিল। পরে ওই নামে যায়, তারপর হচ্ছে জিজ্ঞেস করি যে কি হয়েছে, সবাই বলে ওর তখন সেন্স নাই, যে মাথায় আঘাত লাগছে, এটা সবচেয়ে বেশি খারাপ হয়েছে, যে মাথা যদি ফেটে যায় তো রক্ত বের হইতো, কোনো রিস্ক থাকতো না। যেহেতু রক্ত বের হয়নি, ইমিডিয়েট সিটি স্ক্যান করতে হবে। আমরা এমার্জেন্সিতে নিয়ে গেলাম। এর মধ্যে আবার কি হয়েছে, বাসার নিচে যে ভাইয়াটার সাথে ওই যে ধাক্কা লাগতে নিচে ভাইয়া সরে গেছে, ওনারা আবার বাসার নিচে গ্যাঞ্জাম করতেছে যে এরকম কেন করলো, তারা তো আর জানে না তোমাদের ভাই অসুস্থ। তো ওইখান থেকে আমার কল আসতেছে, আমি জাস্ট বলতেছি ভাই আমার হাজবেন্ড অসুস্থ, আমি আগে ওকে ঠিক করে আমি এসে আপনাদের সাথে কথা বলতেছি, প্লিজ আমাকে একটু সময় দেন। মানে কয় দিকে যে মেনটেন করতেছে, এদিক দিকে ফোন দিতেছে, গাড়ি অমুক জায়গায়, বলছে গাড়ির যা মন চায় তাই হোক, আমার হাজবেন্ড আগে, গাড়ি যদি নাও থাকে গাড়ি শেষ, নিয়ে যাক ওখান থেকে, মানুষ নিয়ে যাক, চোর নিয়ে যাক, গাড়ি ওখানে থাকতে হবে না। তারপরে ভাইয়া গাড়ি ওখানে দাঁড়াই ছিল, আমি নাই করছিলাম। বেসিক্যালি গাড়িটা আসলে উদ্ধার করার বিষয়টা আমাদের ছিল না, কারণ গাড়ির থেকে জীবনের মূল্যটা আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল ওই টাইমে। বড় গাড়ি হচ্ছে শোরুমে, বিকজ ওইখানে টাইমে এখানে গাড়িটা যদি আমরা না সরাই অন্য গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করতে পারে, এমন একটা পজিশনে গাড়িটা পার্ক করা ছিল। লাইটে কত সময় লাইট আপনি পার্কিং লাইট রাখবেন, পরবর্তীতে ব্যাটারি ডাউন হতে পারে, একটা দুর্ঘটনা হতে পারে রাস্তায়, বড় বড় গাড়িগুলো যাওয়া আসা করতেছে, ঈদের পরেই সবাই বাড়ি ফিরতেছে বা যাচ্ছে হয়তো, তো অনেক দুর্ঘটনা হতে পারে। আমরা রাত্রে শুধুমাত্র এখানে দাঁড়ায় শুধু সিগন্যাল দিচ্ছি যে আপনার গাড়িটা পাস যেতে হয় সবাই। তো একটা টাইম ওইখান থেকে পাস করে আমরা দুজনকে এখানে রেখে আসছি, এবং গার্জিয়ানের মধ্যে দুজন মুরব্বী ছিলেন, তাদেরকে এখানে স্টে করায় আমি এবং সাইমন এনামের উদ্দেশ্যে চলে যাই। তো এরপরে হচ্ছে যখন এনা মেডিকেলে বললাম, তো যাওয়ার পরে তারপর হচ্ছে ওকে সাথে সাথে সিটি স্ক্যান করে ওকে ভর্তি দিয়ে দেয়, যে ভর্তি করার পরে সিটি স্ক্যান করতে হবে, ভর্তি দিয়ে দেয়। তারপরে হচ্ছে সিটি স্ক্যান করি, তো তখন ছোট আপু জিজ্ঞেস করে যে ভর্তি কেন আগে? পরে বললো যে এই ধরনের ক্ষেত্রে, যে ক্ষেত্রে হচ্ছে ওনার মাথা ফুলে গেছে আর রক্ত বের হয় নাই, সেক্ষেত্রে সিটি স্ক্যান 5 ঘন্টা পর আবার করতে হবে। দেখা গেল কি প্রথম 4-5 ঘন্টা পেশেন্টের অবস্থা ভালো থাকে, এরপরে আস্তে আস্তে ক্রিটিক্যাল হয়ে যায়, যে ব্রেনে রক্তক্ষরণ হয় কিনা, আল্লাহ না করুক এরকম কিছু। তো এই জন্য 2বার সিটি স্ক্যান করতে হবে আজকে রাতে, এরপরে আগামীকালকে আবার করতে হবে। তো এটা যখন বলে, আমরা বলি কোনো কথা নেই, আপনি ভর্তি দেন। ভর্তি দিয়ে সিটি স্ক্যান করাই, সিটি স্ক্যান করার পরে হচ্ছে কিছুক্ষণ পরে তোমাদের ভাইয়ার সেন্স ফিরে। আমি কিন্তু ওর কাছে ওকে ডাকতেছি, ও সেন্স ফিরে বলে যে আমি এত অসুস্থ, আমি অ্যাক্সিডেন্ট করে এখানে আসছি, ও কেন আমার কাছে আসলো না? মানে ওর যখন সেন্স নেই, আমি ওর পাশে দাঁড়ানো,
আমাকে লিটারালি আশেপাশের ওই হচ্ছে এনামের স্টাফরাও বলতেছে আপনার ওয়াইফ তো আপনার পাশেই দাঁড়ানো, বলে তোরা বেশি চিনো সরে, ও আমার কাছে আসে নাই, ও আমার ভালোবাসে না, ও আমার কেন জড়ায় ধরলো না, মানে লিটারালি তখন এনামের স্টাফরা আমাকে বলতেছে যে আপু মাইন্ড করে না, তার কি কোনো মানসিক সমস্যা আছে? আমি বলি হ্যাঁ, এই জন্যই সে অসুস্থ, তাকে একটু আটকান। তো ও উঠে ওই মাথা অবস্থায় ঘুলে ঘুলে পড়তেছে, ওই অবস্থায় উঠে হসপিটাল থেকে বের হয়ে যায়। এরপর অনেক অনেক কাহিনী ঘটে হসপিটালের বাইরে, ও ভাইয়াকে পর্যন্ত অসহ্য লাগে, মানে ওকে আমরা ভিতরে না আনতে পারি, আমি আর আপু আমরা হচ্ছে ভাইয়াকে আবার কল দেই, ভাইয়া সাইমন আরিফ, ভাইয়া গাড়ির কাছে থেকে সাইমন আরিফ আবার গাড়ির কাছ থেকে আমাদের কাছে যায়, যে কিছু মানুষ আবার হচ্ছে রাস্তায় জমা হয়, ইরফান আর রাজ হচ্ছে তোমাদের ভাইয়ের পিছনে পিছনে যায়, ওইখানে ওদের দেখতে পারে না, বাট ওই ছেলেগুলোর সাথে সুন্দর গল্প করতেছিল, ওই ছেলেগুলো ওকে বুঝায়া আমাদেরকে কল দেয়, আড়ালে যায়, তখন বলে দিই ভাইয়া ও অসুস্থ, ওকে নিয়ে এনামে আসেন। এনামে যাই, পরে আমরা সারা রাতটা হচ্ছে এনামে কাটাই, যে তোকে ভর্তি দিছে, সিটি স্ক্যান করা হয়, এরপর আমাদের বলে দেয় আগামীকালকে আবার একটা সিটি স্ক্যান করতে হবে, এখনো ভালো মন্দ কিছু বলতে পারতেছে না, বাট যেহেতু ঈদ চাইলে আমরা বাসায় নিয়ে যেতে পারি, এই জন্য সকালবেলা আমরা বাসায় নিয়ে আসি। তারপরে হচ্ছে গাড়ির ওইখানে সারা রাত ভাইয়া এরপর চলে আসে আমাদের সাথে, ইরফান আর ইরফান না সরি সাইমন আর হচ্ছে আরিফ মামা গাড়ির ওখানে ছিল, উলাইল অনেকে আমাদের গাড়ি দেখছো, যারা হচ্ছে অনেকেই কমেন্ট করছো টিয়া পেজে, বিভিন্ন পেজে, যে হচ্ছে গাড়ি কোথায়, কারণ আমার অ্যাডমিনরা আমাকে কল দিচ্ছিল হোয়াটসঅ্যাপে যে আপু তোমাদের গাড়ির কিছু হয়েছে, সবাই কমেন্ট করতেছে উলাইল নাকি গাড়ি না কোন জায়গায় ব্যাংটাউন। পরে আমি বলছি হ্যাঁ ওইখানে আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে তোর ভাইয়ের। পরে আমি কাউকে যতটুকু জানি পারছি, যেহেতু আমার আইডিটা আমার কাছে নাই, না হলে আমার আইডিতে আমি পোস্ট দিয়ে দিতাম। পরে আমি হচ্ছে হসপিটালে থাকাকালীন আমি রিয়াকে কল দেই, রিয়া ধরে না, পরে আমি ওদেরকে টেক্সট করে রাখি যে অ্যাক্সিডেন্ট করছে, বাট এখন ভালো আছে, পরিস্থিতিটা আমি জানাই, এরপর আর কিছু বলে নাই ওরা। আমার যেটা দায়িত্ব ওয়াইফ ওকে জানানোর, আমি জানাইছি। তারপর হচ্ছে আমি আরিফকেও কল দিছি, কারণ ওর বাসায় গ্যান্ডা, যে আরিফ তাড়াতাড়ি আয়, তোর ভাই অ্যাক্সিডেন্ট করছে। তো ও ছিল হচ্ছে মুন্সিগঞ্জ, এই জন্য আসতে পারে নাই, নাহলে ও চলে আসতো। আর এরপরে আরো তাও রাত 2টা-3টার দিকে ঘুমের মধ্যে আমার কি বলছে ও মানে নিজেও বুঝে নাই যে ও কি বলতেছে। দিন রাত না, এখন হ্যাঁ সবাই তো সারা রাত গরু কাটাকাটি করছে সারাদিন, কারো কানেক্টেড পাইনি আমরা, পাই নাই। আর বিশেষ করে আমার আইডিটা আলাদা, আমি তাও সামির আইডি থেকে হচ্ছে আমি কল দেই হচ্ছে আরিফকে, না ওকে আমি ফোনেই কল দিছি, হচ্ছে নাম্বারটা আমি কার কাছে যেন পাইছিলাম নাম্বার, সামির কাছে, সামি দিছিল, সামি হচ্ছে ওর নাম্বার আমাকে দিছিল, কাউকে পাঠিয়ে রাখছিল, সেখান থেকে নাম্বার দিছিল, কারণ আমার এই সিমে কারো এই ফোনে কারো নাম্বার নাই, আমার আইফোনে সবার নাম্বার ছিল। যাই হোক, তো এরপরে হচ্ছে আমরা বাসায় নিয়ে আসি, তারপরে ছোট আপু থাকে, আমরা সবাই মিলে বসে একটা ফ্যামিলি মিটিং করি, যে ওকে আমরা এনামের যে ডক্টর আমরা দেখাচ্ছিলাম ওখান থেকে আমরা এখন ঢাকায় শিফট করব, কোনো ভালো সাইকিয়াট্রিস্ট দেখাবো বেটার। তো এটা নিয়েই হচ্ছে আপুর সাথে কথা বলি, আপু ঢাকায় গেছে, আজকেই জানাবে, আমরা সেরকম অনুযায়ী ট্রিটমেন্ট করাবো ওকে। এখন আপু যার সাথে কথা বলছে সে বলতেছিল ওকে ওইখানে রেখে 1 মাস যদি ট্রিটমেন্ট করা যেত, কিন্তু ও কোনোভাবেই সেটা রাজি না, আমাকে রেখেও কোনোভাবেই ওখানে থেকে ট্রিটমেন্ট করবে না, তো যাতায়াত করে যেভাবেই যেটা ভালো হয়। এখন আপাতত যেটা হচ্ছে আমরা ডিসিশন নিচ্ছি, আমরা কিছুদিন আমি আর তোমাদের ভাইয়া আর আলিশা আমার শ্বশুরবাড়িতে যেয়ে থাকবো, ও যদি ওর বাবা মায়ের সংস্পর্শে থাকে, বিশেষ করে মা ও আরো সুস্থ থাকবে, যেটা আপু আজকে আমাকে ফোন দিয়ে বলছে, আর ভাইয়াও বাসায় আসছিল, মানে আমার ভাসুর এটাই বলছে। আর হচ্ছে বলছে যে তিশা কিছুদিন ওই বাসায় থাকো, অন্তত 1 সপ্তাহ থাকো, ওর ভালো লাগবে অনেক বেশি, কারণ ছোটবেলায় ওখানে থাকছে, বাইরে একটু ঘোরাফেরা করতে পারবে, ওখানে খোলামেলা জায়গা, তারপর বন্ধু বান্ধব আছে, তো এই ফ্ল্যাটে দমবন্ধ পরিবেশের থেকে ওইখানে তো সবাই ওরা দিনের বেলা আমাদের সাথে ওইখানে যাবে, ওই বাসায় যেহেতু জায়গা কম, রাতে আবার এখানে এসে ঘুমাবে, আমরা রাতে ওখানে থাকবো আলিশাকে নিয়ে, মুন্নি আপা মজার বিষয় আলিশা। কি ভাবি, আমি যখন সকালে বাসায় গেছি ঘুমাইতে, তো দেখলাম সে ঘুমাইতে যাচ্ছে, আমি বাসায় গেছি ঘুমাইতে, ঘুমাইতে যে কেবল চোখটা লাগেছে, এর ভিতরে দেখলাম কলিং বেল বাজলো, আমাকে ইরফান বলতেছে যে মামা আপনার ডাকে, আমি ভয় পেয়েছি, আবার এই বুঝি আবার হয়তো সে রেগে গেছে বা মানসিক ভাবে সে আবার উত্তেজিত হয়ে গেছে কিনা না, তারপরে আজকে সকালে পড়া তারপরে হাসির বিষয় যেটা, দরজা খুলে যখন বাইরে গেছে যাতে দেখি লিফটের রোলে চলেন তো গাড়িটা নিয়ে আসতে হবে। হ্যাঁ, আর আপনি শোনেন, একটা ঘুম দিছে, আপনি দেখছেন না? আচ্ছা, এরপর গাড়িটা কিভাবে আনা হয়েছে এতটুকু আমি বলি। এরপরে সাইমন আর আরিফ তো এখানে ছিল, ভোরে আরিফ চলে আসে, সামি আর সাইমন আবার যায় গাড়ির কাছে, কারণ ওখানে তো থাকতে হবে, গাড়ি তো সব চুরি হয়ে যাবে। আর কোথাও কি যেন এটা বলে রেকার, আচ্ছা টাচ করো স্ক্রিনে আইফোনে ইরফান, হ্যাঁ, তো র্যাকার খুঁজে পাচ্ছে না, ঈদ যেহেতু কোনো ট্র্যাক কিছু না যে গাড়িটা সরাবে, মানে র্যাকার আছে ড্রাইভার নেই। ভাইয়ারা আরিফ মামা যে কোন কোন থানায় গেছে গাড়িটা সরানোর জন্য, কাউকে পায় নাই, পায় নাই, কারণ রাত ছিল অনেক, আর ঈদের দিন। এরপরে একদিন কি হয়েছে লাইভে, এরপরে একদিন হচ্ছে মানে একদিন না, সকালবেলা ভোরবেলা পুলিশের মাধ্যমে আবার র্যাকারকে খুঁজে পায়, উনি যেন কোন জায়গার আমিন বাজারের একজন র্যাকার, সে খুবই ভালো, সে আমাদের গাড়িটা ওইখান থেকে, হ্যাঁ মহিলা পুলিশ খুঁজে দিছে, আচ্ছা আমি তো জানি না। পরে সিসিটিভি ফুটেজ দেখে সে ওখানে গেছে হেল্প করার জন্য। আসলে পুলিশরা এখন মানুষকে অনেক বেশি হেল্প করে,
তো এরপরে রেকারেন্ট হচ্ছে নাম্বার দিছে, যেহেতু অ্যাক্সিডেন্ট আমাদের গাড়ির হয়েছে, কারো কোনো ক্ষতি হয় নাই, তাই কোনো পুলিশ কেস টেস কিছু হয় নাই। তারপরে গাড়ি ওই তোমাদের ভাইয়া ঘুম থেকে উঠছে, একটু ফ্রেশ হয়েছে, ভাইয়াকে নিয়ে বাইকে আবার চলে গেছে, ওকে আমি একা যেতে দেই নাই, ওখানে গেছে বাইকটা, তারপর গাড়িটার গ্যারেজে হালকা কোনো মতে চাকাটা লাগায় বাসায় এনে গ্যারেজে কোনোভাবে রেখে দিছে। চালানোর সিচুয়েশনে ওটা ঠিক করতে হবে, অনেক কাজ করাতে হবে, ওটা পরে, আগে তোমাদের ভাই সুস্থ হোক তারপর করাবো। গাড়ি নিয়ে আমার মাথায় ব্যথা। আমি তো কালকে সাইমনটা কয়বার ঝাড়িয়ে দিছি যে ধর এসব গাড়ি টাড়ি রাখ, এখানে আয়, তোর মামারে আগে ধর। কিন্তু তাও ওরা গাড়ির পিছনে লাগেই ছিল। ঠিক আছে, মানুষগুলা, প্রত্যেকটা মানুষ অনেক হেল্পফুল। তোমরা বলো না পাশের বাসার ভাই ভাবি, তাদের সাথে এত কেন সম্পর্ক? ওই যে বিপদের সময় একটা আঙুল যে জায়গায়, এটা মানুষ সারা জীবন মনে থাকে। ঠিক আছে, ওই যে হসপিটালে একটা স্টাফও যে হেল্প করছে, ওটা আমার সারা জীবন মনে থাকবে। এই রেকারটা যে হেল্প করছে, এই পুলিশটা যে হেল্প করছে, এটা আমার সারা জীবন মনে থাকবে। কারণ আমি অকৃতজ্ঞ না, আমি সারা জীবন মানুষের উপকার আমার জন্য যে যতটুকু করছে, আমি তার জন্য তার থেকে বেশি করার চেষ্টা করছি। সব সময় সব সময় আমি কখনো কারো ক্ষতি করার চেষ্টা করিনি, কখনো না, আর করবো না কোনোদিনও। ঠিক আছে, সবাই হচ্ছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার রিকোয়েস্ট না, আমাদের সবার রিকোয়েস্ট ফ্যামিলি থেকে, যে যে অসুস্থ আছে, যে অসুস্থ অবস্থায় এখন তার লাইফ লিড করতেছে, তার জন্য সবাই আমরা দোয়া করবো যাতে আল্লাহ তাকে সুস্থ করে দিক, এবং আগের যে ফিউচার সে কাটাইছে, খুব ভালো হ্যাপিনেস টাইম কাটাইছে, সেই হ্যাপিনেস টাইমের জন্য সে আবার ফিরে পায়, হ্যাঁ এবং আমাদের ইনশাআল্লাহ। সাথে যেন আবার আগের মতন সেই হাত ভাইকে আমরা ফিরে পাই। আসলে এটা ওনার কোনো পার্সোনাল কোনো প্রবলেম না, এটা একটা মানুষের অসুস্থতাই বলতে পারি আমরা। হয়তোবা ভাবি পাশে বসে বলতেছে, অনেক কনফিডেন্সলি বলতেছে, আসলে কনফিডেন্স নাই, তার ভিতরে কনফিডেন্স থাকবে কি করে? সে আসলে তাকে নিয়ে অনেক চিন্তিত, কারণ তারপরও আলহামদুলিল্লাহ উনি বলবো, আহাদ ভাই অনেক চেষ্টা করে নিজেকে কন্ট্রোল করার, বাট কন্ট্রোল করতে পারে না, হাইপার হয়ে যায়। অসুস্থতাই। কালকে ছোট আপু চোখের সামনে দেখে বুঝতে পারছে যে আসলে কত হাইপার। এর আগে তো আমি আঁকি, এটা তো আমরা অনেকদিন ধরে ফেস করতেছি, আমাদের বাসার সবাই, জানোই তো এটা। এটা ছোট ছোট হয়ে আজকে বড় হয়ে আসছে, কিন্তু ডক্টর এটা বলছে এটা আস্তে আস্তে কিন্তু খারাপের দিকে যাবে, যদি ও কাউন্সিলিং ঠিক মতো না করে। ও তো কয়েকটা মাঝখানে ডেট মিস দিতে যায় নাই। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন এবং আমাদের পাশে থাকবেন, কারণ তার সাজেশন আপনাদেরও দরকার আছে, তার পাশে থাকলে সেও অনেকটা বেশি সুস্থ হয়ে যাবে। আপনার দোয়া সবচেয়ে বড় কাম্য আমাদের জন্য। তো ভালো থাকবেন। ভাবি, আপনি কথা বলার। আখিকে আনার জন্য করছে, হ্যাঁ আখিকে আনার জন্য গাড়িতে 3 লাখ টাকার ক্ষতি করাইছি না? তাহলে তো ওই হসপিটালে কন্টিনিউয়াসলি সবাই শুধু আখিরেই ফোন দিতাম। রিয়ারে আমি 2টা কল দিছি, ধরে নাই, এরপর আমি জাস্ট টেক্সট পাঠাইছি, তাও বাসায় এসা ডিসপ্লে লাইট অফ হয়ে যাচ্ছে কেন দেখো, তাও বাসায় এসা তারপর হচ্ছে আমি ওকে টেক্সট পাঠাইছি। এটাও যদি ওর আসার হয় ও আসবে, না আসলে না। এখানে আনার ফোন দিয়ে জন্য মানুষ নিজের জীবনের ক্ষতি, যদি ওই লোকটা মার্ডার হয়ে যেত, গেটের বাইরে যে ছিল, তারপর ওনার সাথে কি হয়েছে আমি বলি, এরপর বাড়িওয়ালা আমাকে বলছে ভাইয়া ফোন দিয়ে যে কি হয়েছে, সে তো জানে।